আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিজান। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব সংখ্যা 37 থেকে 39 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। অন্যায়কারীকেই পরি কখনোই ক্ষমা করেনি, আজও করবে না। দোষীদের সে শাস্তি দেবেই। শায়ের কিছু বলুক বা না বলুক, পরি বলবেই। এতদিন চুপচাপ থাকা পরীকে দুর্বল ভেবে তারা যে ভুল করেছে তার মাসুল এবার পাবে তারা। তার আগে সব কথা জানতে হবে। তাই পরি খুশিনাকে আবারও জিজ্ঞেস করে, চম্পা আর কি বলেছে ফুপু? আপনি সব বলুন, সব সত্য বলবেন। কিছু একটা ষড়যন্ত্র আছে তা বুঝতে পারে খুশিনা। তাই তিনি বলতে লাগলেন, চম্পা কইল তুমি নাকি পোলাপান পোলাপান হওয়াতে পারবা না। কোন ফকির রে দেখাইছো? চম্পা সব শুনছে। হেল্লাইগা হেরো না কইল, বোর যখন পোলাপাইন হইব না তাইলে চম্পার লগে বিয়া দিলেই ভালো হইব। পোলাপানের সুখ পাইব শেহরান। আপনাকে সাদাসিধে পেয়ে যা বুঝিয়েছে তাই বুঝেছেন ফুপু, কিন্তু আমি সঠিকটাই বুঝেছি। চম্পা অনেক বড় চাল চেলেছে ফুপু, যা আপনি টের পাননি। ক্রমাগত রাখবে, নিজেও নিজেকে থামাতে পারবে না। পরিপালনকে তাকিয়ে ভাবতে লাগলো সে। খুশিনা নিঃশব্দে প্রস্থান করে। ওকে এমন শান্ত হতে দেখে শায়ের ওর পাশে গিয়ে বসে। নিমজ্জিত কণ্ঠে, চামেলিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখতাম, কখনোই অন্য চিন্তা ওদের নিয়ে মাথায় আসতো না। কিন্তু চম্পার মনে যে অন্য কিছু থাকবে তা আমি জানতাম না। শুধু এই জেদ ধরে এত বড় মিথ্যাও বলল কেন? পরি চোখ তুলে তাকালো শায়েরের দিকে। মুখটা কেমন মলিন হয়ে গেছে। চম্পা শুধু এই কাজটাই করেনি, আরও একটা জঘন্য কাজ করেছে। জানেন কি? শায়ের মুখে কিছু না বললেও চোখের সামনে বোঝালো সে জানতে চায়। পরি বলল, কাল রাতে ওটা মেজ কাকিই ছিল। আমার সাথে ধাক্কা লাগতে তিনি অনেকটা ভয় পান। সেটা আমি তখনই বুঝেছি, কিন্তু কারণটা আমি আজ সকালে বুঝলাম। বালিশের তল থেকে একটা কাচের শিশি বের করে পড়ি, সেটা শায়েরের দিকে তুলে ধরে বলে, মেজ কাকি কাল এটা ফেলে গিয়েছিল। আপনি খেয়াল না করলেও আমি করেছি। এটার মধ্যে একটা ওষুধ আছে, কিন্তু তা কিসের সেটা জানতাম না। তাই চামেলিকে দিয়ে ওসমান ফকিরের কাছে পাঠিয়ে জানতে পারি সব। আমি যাতে মা না হতে পারি সেজন্য একটু একটু করে আমাকে খাইয়েছে চম্পা। আমি অনেক আগেই খেয়াল করেছি সব। কাকিরা আমাকে নিয়ে কিছু বলেন, আমার ক্ষতি করতে চান, কিন্তু এসবে যে চম্পারও হাত আছে তা জানতাম না। ফুপু এখন এলো, আমি কিছুটা আন্দাজ করেছি তিনি কি বলতে এসেছেন। কিয়ামত হলেও আমি আপনার হাত ছাড়ব না পরিজান, কিন্তু তার আগে চম্পাকে ওর কাজের হিসাব দিতে হবে। শায়ের উঠতে নিলে পরি হাত ধরে থামিয়ে দেয়, বলে, হিসেবটা আমি নিজেই নেব মালি সাহেব। পরির কাজ পরীকে করতে দিন। আরেকটা কথা শুনে রাখুন, বিশ্বাসঘাতকের বুকে ছুরি চালাতে আমার বুক কাঁপবে না। আপনি চেয়েও আমার থেকে দূরে যেতে পারবেন না। আপনাকে আমার হয়ে থাকতে হবে ইহকাল এবং পরকাল। ভালোবাসা সহজ নয়। সত্যিকারের ভালোবাসাকে কোনো ঝড় আলাদা করতে পারে না পরিজান। দেহ আলাদা করলেও মনকে আলাদা করা যাবে না। আমি আপনার সব বিপদের ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিলাম। বিপদকে আপনাকে ছোঁয়ার আগে আমাকে ছুঁতে হবে। হুট করেই জড়িয়ে ধরে শায়েরকে। শায়ের নিজেও বক্ষে ঠাঁই দিল পরীকে। পরীর এত বড় ক্ষতি হয়ে গেল, অথচ পরী শান্ত, ভীষণ শান্ত। এর মানে পরী ভয়ানক কিছু করবে। শায়ের পরীকে আজ একা ছাড়ল না। কাজে না গিয়ে পরীর কাছেই থেকে গেল, কিন্তু দুপুরের পর পরীকে ফেলে যেতে হলো। ইলিয়াস লোক পাঠিয়েছিল, জরুরি তলবে শায়েরকে যেতেই হলো। পরী তখন ঘরে একা। সারাদিন কোনো কথা সে মুখ থেকে বের করেনি, এমনকি শায়েরের সাথেও কথা বলেনি। রাগটা একটু কমে এলেও বিকেলে তা দ্বিগুণ বাড়ল। চামেলি চম্পা দুজনেই এসেছে। এবারও খালি হাতে আসেনি ওরা, পায়ের সাথে চামেলির। পরি বসা থেকে দাঁড়িয়ে গেল, পায়েসের বাটিটা হাতে নিয়ে চম্পার দিকে তাকিয়ে বলল, আমাকে তো অনেক খাইয়েছো চম্পা, আজকে তুমি একটু খাও। চম্পার ভয় লাগলো একটু। সে চামেলির দিকে তাকালো। চামেলি বোকাশোকা হলেও আসছে পরীর পক্ষে। পরীর এতই ভক্ত সে যে পরী যা বলবে সে তাই করবে। তবে পুরো বিষয়টা চামেলি নিজেও জানে না। পরী এগিয়ে গেল চম্পার দিকে, বলল, একটু খাও চম্পা। না ভাবি, আপনার লাইগা আনছি, আপনি খান। আমার জন্য এত দরদ কেন তোমাদের? এত খাওয়াচ্ছ কেন আমাকে? কি মিশিয়েছ পায়েসে? চম্পা ঘামতে শুরু করেছে। পরি জানলো কিভাবে? পরি চম্পার গাল চেপে ধরে বাটি শুদ্ধ মুখে ঢেলে দিল চম্পার। চম্পা পরির থেকে ছিটকে সরে গেল। দৌড়ে বাইরে এসে সঙ্গে সঙ্গে বমি করে দিল। পরি নিজেও বাইরে চলে এসেছে। চম্পা পিছনে ফিরতেই এক হাতে গলা চিপে ধরে চম্পার। পরি শক্ত হাতের বাঁধন শত চেষ্টা করেও পরির থেকে ছাড়াতে পারল না। পরির চোখে রাগ দেখে ভীষণ ভয় পাচ্ছে চম্পা। হিংস্র মানবীর ন্যায় চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে চম্পাকে। আমার হিংস্রতা দেখোনি তুমি চম্পা, আজ দেখবে। এই হাতে অনেক পুরুষদের কাবু করেছি, আর তুমি তো একজন নারী মাত্র। চম্পা মুখ দিয়ে কথা বের করতে পারল না। শ্বাস আটকে আসছে ওর। চোখে ঝাপসা দেখছে। সে হাত নাড়িয়ে চামেলিকে বলছে তাকে বাঁচাতে, কিন্তু চামেলি নিজেই ভয় পেয়েছে। হঠাৎ করে পরীর হলো কি,
তা সে নিজেও জানে না। পরি আবারও বলল, আমার স্বামী একান্তই আমার। তুমি কি ভেবেছো বাচ্চা জন্ম না দিতে পারলে আমি তার সাথে তোমার বিয়ে দেব? এতই সহজ? আমার স্বামী আমার ভালোবাসা। কষ্ট পেলে দুজনে একসাথে পাবো, আর হাসলে একসাথে হাসবো। আমাদের দেহ আলাদা হলেও আত্মা কিন্তু এক। পারলে আমাদের আলাদা করে দেখাও। ঝটকা মেরে চম্পাকে ফেলে দিল পরি। মাটিতে শুয়ে কাশতে লাগলো সে। চামেলি দ্রুত বোনকে ধরে উঠাই, বলে, কি হয়েছে ভাবি? তুমি এমন করতেছো কেন? আপা কি করছে? তুমি বুঝবে না, কিন্তু এটা জেনে রাখো তোমার মা এবং বোন জঘন্য অপরাধ করেছে। পরি নিজের ঘরে চলে গেল। যতক্ষণ চম্পার সামনে থাকবে ততক্ষণ ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চামেলি তার বোনকে ঘরে নিয়ে গেল এবং সাথে সাথেই সব বলে দিল। হেরোনা কিছুটা বিচলিত হলেও তেমনভাবে নিলেন না বিষয়টা। পরি আর কী বা করতে পারবে, আর সেরান তো তার সাথে কথাই বলে না। তবুও রাতে তিনি দুই যাকে ঘরে ডাকলেন গভীর পরামর্শ করতে। হেরোনা বললেন, সেরান তো সব যাই না গেল, এখন তো সব দিক গেল, কি করি এখন? ছোট যা কনক বললেন, ভাবি আমি কই, বাদ দেন এইসব। ওই জমি আমরা পাবো না। কনককে ধমক দিলেন রেহেনা। হেরোনা, তুই চুপ থাক। এতদিন জমি আমরা খাইলাম, অহন তো আমাগো হইয়া গেছে। আমরা দিব না জমি। তোর ভাইয়ের লগে এই নিয়ে কথা কইতে হইব। কোন ঝামেলায় পড়লাম রে? দরজায় ঠক ঠক আওয়াজে চম্পা গিয়ে দরজা খুলে দিল, কিন্তু সে অবাক হলো পরীকে এ সময় দেখে। শান্ত চোখে চম্পাকে দেখে নিল পরী। আজ যেন পরীকে ভয়ানক সুন্দর লাগছে। পরীকে লাল শাড়িতে পরীর মতো লাগছে। স্মিত হাসলো পরী। পরীর সবকিছুই আজ ভয়ানক মনে হচ্ছে চম্পার কাছে। পরী বলল, ভেতরে আসতে দিবে না? চম্পা দ্রুত দরজা হতে সরে দাঁড়ালো। সবাইকে অবাক করে দিয়ে দরজাটা আটকে দিল পরী। হেরোনা বলল, দরজা আটকাও কেন তুমি? জবাব না দিয়ে পরী চম্পাকে বলে, আমাকে বসতে দাও। সব কথা দাঁড়িয়ে বলবো নাকি? জল চুকিয়ে এনে বসতে দিল পরীকে। পরী শান্ত স্বরেই বলল, আমাকে ওই ওষুধ খাওয়ানোর পেছনে কারণটা কি শুধুই চম্পা নাকি আরও অন্য কারণ আছে? কথাটা বলে হেরোনার চোখে চোখ রাখে পরী। হেরোনা জবাব দিল, তোমারে এত কথা কমু না, ঘরে যাও। রূপ দিয়া সেহরানরে বশ করলেও আমাগো পারবা না। পরী হাসলো, বলল, নারীর রূপে পুরুষ বশ হয় আর নারীরা ঈর্ষান্বিত হয়। আমি সত্য জানতে চাই বলে ফেলুন, না হলে। এ মাইয়া, কি করবা তুমি? মারবা নাকি? সাহস তো কম না। পরী সোজা হয়ে বসে, তারপর বলে, আমি যখন খুন করি তখন আমার বয়স 13 বছর। তাহলে ভেবে দেখুন, 13 বছর একটা খুন করেছি, আর এখন 4টা খুন করার সাহস আছে আমার মধ্যে। হেরোনা নড়ে চড়ে বসলো। পরী কি সত্যি বলছে নাকি ভয় দেখাচ্ছে? অতটুকু মেয়ে মানুষ মারবে কিভাবে? সে বলে, মস্করা করতেছে আমগো লগে। আমি কি আপনার বেয়াই লাগি যে মজা করব? এই হাতে দা তুলে নিয়েছিলাম সেদিন। শুয়োরের বাচ্চার ঘাড়ে এক কোপ মারতেই সে শেষ। ওর রক্তে ভিজেছি সেদিন। পরীর কথা শেষ করার আগেই বজ্রপাতের শব্দ এলো। পরী বাদে কেঁপে উঠল সবাই। বিকাল থেকেই আকাশে মেঘ ছিল। এখন হয়তো বৃষ্টি হবে, সেই আভাস দিচ্ছে প্রকৃতি। পরী আবারও বলতে লাগলো, তবে আমার সবচেয়ে খারাপ লেগেছিল কেন জানেন? ওর গাড় থেকে মাথাটা আলাদা করতে পারিনি বলে মেজাজটাই খারাপ হয়ে গেল। পরীর কথাগুলো সবাইকে ভয় পাইয়ে দিল। তবে কেউ কোনো কথা বলল না দেখে পরী আবারও বলল, আপনাদের এসব কেন বলছি তার কারণ জানতে চাইবেন না? কারণ হলো, এবারের মতো আপনাদের ক্ষমা করলাম, কিন্তু পরের বার কিছু করার আগে নিজের ঘাড়ের কথা চিন্তা করবেন। এখন বাকি কারণটা কি ভালোভাবে বলবেন, নাকি শ্বাসনালী চেপে ধরে কথা বের করতে হবে? কনক খুন খারাপি ভয় পায় খুব। পরীর কথাটা সে বিশ্বাস করে ফেলেছে, তাই সব সত্য গড়গড় করে বলে দেয়। হেরোনা চেয়েও আটকাতে পারে না। হেরোনা এখনও পরীর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু চম্পার কেন জানি মনে হচ্ছে পরী সত্যি বলছে। পরী আজ যেভাবে ওর গলা চেপে ধরেছিল, মনে হচ্ছে আজ সে মরেই যাবে। ওই হাতে নিশ্চিত কাউকে মেরেছে পরী। কনকের কথা শুনে পরী বলে, এটুকু সম্পদের জন্য আপনারা একটা মেয়ের মাতৃত্ব কেড়ে নিলেন? বাহ, খুব ভালো। এর থেকে আরও বেশি সম্পদ পাবেন আপনারা, আমি দেব। তবে তার সাথে আমার মাতৃত্ব ফিরিয়ে দিতে পারবেন? ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সবাই চুপ করে আছে, শুধু বৃষ্টি পড়ার শোষ শব্দ ভাসছে চারদিকে। পরী সবার দিকে তাকিয়ে আছে। এবার সে দরজার শব্দে সেদিকে তাকায়। দরজা খোলে চম্পা। বাইরে থেকে শায়রের কণ্ঠস্বর শোনা গেল, ঘরে চলুন পরিযান। পরী কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ঘরে যেতে যেতে অনেকটাই ভিজে গেল পরী। শায়ের আরও বেশি ভিজে গেছে। আরও থেকে ফিরতে ফিরতে ভিজে দ্রুবধু সে। পরীকে ঘরে না দেখে শায়ের বুঝে গেছে সে কোথায় থাকতে পারে। ঘরে আসতেই শায়ের বলল, আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন? আর কখনোই যাবেন না। পরী কথা বলল না। চুপচাপ গামছা এনে শায়েরের মাথা মুছতে লাগলো সে। শায়ের নিজেও চুপ রইল। একটু পরে বলে উঠল, আপনি কাকে খুন করেছেন পরিজান? আপনি সব শুনেছেন দেখছি। এটা বলবেন না যে আপনি ভয় দেখানোর জন্য বলেছেন। আমি আপনার কথাতে বুঝেছি আপনি সত্য বলেছেন।
প্রসঙ্গ পাল্টে ফেলে পড়ি, বলে সুরমা পড়লে আপনাকে এত ভালো লাগে কেন মালি সাহেব? আপনার সব সৌন্দর্য কেন ওই চোখে ঢেলে দিয়েছেন বিধাতা? আমার যে নেশা ধরে যায়। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, আমাকে আজ ভালোবাসা দিবেন মালি সাহেব? আগের থেকে আরও বেশি ভালোবাসা চাই আমার। পরীকে কেমন যেন উন্মাদ মনে হচ্ছে শায়েরের। আজকের ঘটনাটা ওকে কেমন যেন ঘুরে ফেলে দিয়েছে। শায়ের বলল, আপনার কি হয়েছে পরিজান? শরীর খারাপ করেছে? আপনার ভালোবাসার অসুখ আজীবন থাকবে আমাকে সুস্থ করতে কোনো দিন পারবেন না আপনি। কথা শেষ করতেই শায়েরের বুকে ঢলে পড়ে পড়ি। শায়ের পরীকে কোলে তুলে নিল সাথে সাথেই। এবার সে খেয়াল করলো পরীর সম্পূর্ণ চুল ভেজা, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা কলপারে গিয়ে ইচ্ছে মতো ভিজেছে পরী। মাতৃত্ব হারিয়ে ফেলেছে সে, এটা কিছুতেই মানতে পারছে না। আর কি কখনো মা হওয়া সম্ভব কি পরীর পক্ষে? বেশি ভেজার কারণে শরীরে জ্বর নেমে এসেছে। তারপর আজকের ঘটনা পরীর মস্তিষ্কে বেশ গভীরভাবে আঘাত করেছে, যার জন্য উল্টাপাল্টা বকছে। পরীকে পালঙ্কে শুয়ে দিয়ে কাঁথা টেনে দিল শায়ের। সে নিজে উঠতে গেলে পরী হাতটা টেনে ধরে। হারিকেনের টিমটিম আলোতে শায়ের খেয়াল করে অস্থির চিত্তনয়নে তাকিয়ে আছে পরী। জ্বরে ফর্সা মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে, অসম্ভবভাবে কাঁপছে ঠোঁট দুটো। পরী কম্পিত কণ্ঠে বলে, আপনার সব ভালোবাসা আমাকে দিন না মালি সাহেব, যাতে আপনার কাছ থেকে আর কেউ ভালোবাসা না চায়, সবাই যেন খালি হাতে ফিরে যায়। আপনার সব ভালোবাসা শুধু আমার কাছে থাকবে। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শায়ের, বলল, আপনার শরীরে জ্বর এসেছে পরিজান, আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। পরী হাতটা আরও শক্ত করে চেপে ধরে বলে, না আমি ঠিক আছি। কেন পাগলামি করছেন? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না, একটু শান্ত হন। আপনাকে ছেড়ে যেতে কখনো দিলে তো যাবেন? শায়ের পরীর থেকে হাত ছাড়িয়ে পরনের ভেজা পাঞ্জাবিটা খুলে ফেলে। ভেজা পোশাক বদলে আবার পরীর পাশে এসে বসে। পরীর কপালে হাত রেখে দেখে ক্রমাগতই চলছে জ্বর। শায়ের জলপট্টি দিতে চাইলে পরী বারণ করলো। পরীর বারণ উপেক্ষা করতে শায়ের পারল না। পরী জেদ ধরে বসে আছে। শায়ের পড়ল বিপাকে। পরী উঠে বসে জড়িয়ে ধরে শায়েরকে। উত্তাপে কেঁপে উঠল শায়ের। আপনি ভিজেছেন কেন পরিজান? এখন তো কষ্ট পাচ্ছেন। আপনি পাশে থাকলে আমার কোনো কষ্টই হবে না। বহু কষ্ট পার করে আপনার কাছে সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর কষ্ট হবে না। আমার কাছেই তো আপনার সব কষ্ট। আপনার মতো চাঁদের গায়ে আমার মতো কলঙ্ক মানায় না পরিজান। আকাশের চাঁদের গায়ে যে কলঙ্ক আছে তা চাঁদের সৌন্দর্য বহন করে, তেমনি আপনিও আমার কলঙ্ক। এই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই। বৃষ্টির তোড় বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পরীকে বুকে জড়িয়ে ধরে বসে আছে শায়ের। পরী ঘুমায়নি। সে শায়েরকে এটা ওটা জিজ্ঞেস করছে আর শায়ের উত্তর দিচ্ছে। শায়ের বুঝতে পারছে পরী কেন এরকম করছে। সে মা হতে পারবে না কখনো, কষ্ট তো হবেই। নিজের কাছের মানুষ যে এমন বিশ্বাসঘাতকতা করবে তা শায়ের ভাবেনি। সে তো ওদের কোনো ক্ষতি করেনি, তাহলে তারা কেন এরকম করলো? পরীকে অনেক মেহনত করে ঘুম পাড়াতে হলো। পরীর জ্বর না পর্যন্ত শায়ের জেগেছিল, জলপট্টি দিয়েছিল। সকাল হলো কিন্তু বৃষ্টি কমলো না। গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। বৃষ্টি মাথায় শায়ের কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল ঘন্টা দুয়েক পর। হাতে তার কিছু কাগজপত্র। পরী চুপচাপ শায়েরের কাজ দেখতে লাগলো। সব কিছু ঠিকঠাক করে বের হতে নিলে পরী জিজ্ঞেস করে, আবার কোথায় যাচ্ছেন? আর ওসব কিসের কাগজ? শায়েরের মনে হলো এসব পরীকে সব জানানো উচিত। সে পরীর কাছে এসে বসে বলে, আমার ভাগের যেটুকু জমি আছে তার দলিল এগুলো, আমি সব ওদের দিয়ে দেব। বিনিময়ে আমি আপনাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। পরী কথা বলল না, শুধু শায়েরের দিকে তাকিয়ে রইল। শায়ের পরীর গালে হাত রেখে বলল, নিজের সাধ্যের মধ্যে রানীর মতো করে রাখবো আপনাকে। রাজা হতে পারবো না কখনো, তবে কোনো রাজার সাধ্য নেই আমার মতো হওয়ার। আমার মতো করে আপনাকে কেউ আগলে রাখতে পারবে না পরিজান। শায়েরের হাতে হাত রাখে পরী। স্মিত হেসে বলে, আপনার মনের রাজ্যের রানী হতে পারলেই হবে। আপনি সব দিয়ে দিন ওদের, আপনার ভালোবাসাতেই বেঁচে থাকতে পারবো। পরীর সম্মতি পেয়ে শায়ের ছুটল হেরনের ঘরের দিকে। চম্পা তখন মন খারাপ করে বসেছিল। শায়েরকে আসতে দেখেই সে উঠে দাঁড়ালো। শায়ের বলল, তোর মা কোথায়? চম্পার গলা দিয়ে কথা বেরোল না, গলাতেই সব কথা আটকে গেল। আঁচলে হাত মুছতে মুছতে হেরনা এলো। শায়ের দলিলটা হেরনার হাতে দিয়ে বলে, এই নিন আপনাদের জমি। এটুকু সম্পদের জন্য আমার সব কিছু তো কেড়ে নিলেন। এবার আশা করি শান্তিতে থাকবেন। আপনাদের কারো ছায়া যেন আমার পরিজনের উপর না পড়ে। আমার ধৈর্যের বাঁধ ভাঙার সময় কিন্তু এসে পড়েছে, তাই সাবধান।
ঘর থেকে বের হওয়ার আগে সাহের চম্পাকে উদ্দেশ্য করে বলে, যে মানুষটা তোকে এত কাছে টানলো তার এত বড় ক্ষতি করতে তোর বুক কাঁপলো না? তোর মুখ যেন দ্বিতীয়বার আমি না দেখি। সাহেব চলে গেল। চম্পা কাঁদতে লাগলো মাটিতে বসে। হেওনার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার সম্পদ তো তুমি পাইছো মা, আমি কেন আমার সম্পদ খোয়াইলাম? তুমি পারলে না আমার সম্পদ আইনা দিতে? হেওনার মুখ গম্ভীর দেখলেও সে মনে মনে ভীষণ খুশি। সাহেব যে ওকে সব দিয়ে গেছে। তিনি এও ভাবলেন এবার চম্পাকে বড় ঘরে বিয়ে দেবেন, তাহলেই ওনার ষোলকলা পূর্ণ হবে। দিন মাস পেরিয়ে বছর ঘুরে পরি মন খারাপ করে বসে থাকে বাড়ির জন্য। কিন্তু সময়ের অভাবে সায়ের পারে না পরীকে নিয়ে যেতে। কিন্তু তার ভালোবাসার কোনো কমতি রাখেনি সায়ের। পরি কখনো প্রশ্ন করতে পারেনি সায়েরকে, জিজ্ঞেস করতে পারেনি সায়ের তাকে ঠিক কতখানি ভালোবাসে। তার প্রমাণ সে পদে পদে পেয়েছে। সায়েরের ছোট ঘরটাকে রাজপ্রাসাদ মনে হয় পরীর। সারাদিন রাত ঘরে বসে কাটে ওর। সেদিনের পর থেকে পরি সম্পূর্ণ একা থাকে। চম্পা তো আসে না, এমনকি চামেলিকেও আসতে মানা করেছে। কেননা চামেলি সহজ সরল মানুষ, কখন কি বুঝিয়ে পাঠাবে কে জানে। তবে মাঝে মধ্যে চামেলি উঠোনের দরজা খুলে উকি দিয়ে দু এক কথা বলে, আবার চলে যায়। এমনই একদিন চামেলি এসে বলল, ভাবি আপনার বিয়া ঠিক হইছে। ভাবি আপার বিয়ে ঠিক হইছে। তাই নাকি? কোথায়? পাশের গ্রামের সুজনের লগে। মাই কইল এই শুক্রবার বিয়া। পরি কথা বলল না। একটু চুপ থেকে চামেলি আবার বলে, আমার ভালো লাগে না ভাবি, তুমি তো আইবা না বিয়াতে। আমি একলা একলা কি যে করবো? কিছু করার নেই চামেলি, তোমার ভাই চায় না, আমিও চাই না। আপা আর মা একটুও ভালো না ভাবি। সায়ের আসার সময় হয়ে গেছে। তাই পরি বলল, তুমি এখন যাও চামেলি, তোমার ভাই এখনই চলে আসবে, তোমাকে দেখলে বকবে। চামেলি মন খারাপ করে প্রস্থান করলো। পরিও নিজের কাজে চলে গেল। সব কিছু জানার পর খুশি নাও তার ভাইয়ের বউদের সাথে কথা বলে না। তিনি পরীকে নিয়ে ছোটেন নানা ফকিরের কাছে। মাতৃত্বের স্বাদের জন্য পরি নিজেও যায়, কিন্তু কোনো লাভ হয় না। কত ওষুধ খেয়েছে তারই হত্যা নেই। দিন শেষে পরি হতাশই হয়েছে। তবুও আল্লাহর উপর ভরসা রাখছে। সায়ের ফিরলে ওর মন খারাপ কখনোই তাকে বুঝতে দেয়নি। পরি জানে ওর হাসি মুখ দেখলে সায়েরের সব ক্লান্তি দূর হয়ে যায়। চম্পার বিয়েতে সায়েরকে দাওয়াত করে যায় আকবর, কিন্তু সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে সায়ের। আকবর কিছু বলার সুযোগও পেল না। সায়ের সে সুযোগ কখনো দেবে না। পরি নিজেই সায়েরকে বলে ফিরিয়ে না দিলেই পারতেন, নিজের লোকই তো অন্তত বিয়েতে না হয় থাকুন। আমি শুধু আপনার সাথে বাকি জীবনটুকু কাটাতে চাই, এছাড়া অন্য কাউকে আমাদের মাঝে আনতে চাই না। ওদের ক্ষমা করলেও আমার ক্ষোভ কিন্তু যায়নি। আপনি ওদের হয়ে কিছু বলতে আসবেন না। আর কোনো বাক্য পরি উচ্চারণ করে না। সে সায়েরকে যতটা চায় তার চেয়েও গভীরভাবে সায়ের পরীকে চায়। এভাবেই দুজনের ছোট্ট সংসার সময় কেটে যাচ্ছে খুব। চম্পার বিয়ের আগের দিন খুশিনাকে ধরে বেঁধে সবাই নিয়ে গেল। যতই হোক তার তো যাওয়া উচিত, একমাত্র ফুপু বলে কথা। সায়ের নিজেই খুশিনাকে যেতে বলেছে। সায়ের তাই সন্ধ্যা হতেই বাড়িতে এসে পড়েছে, না হলে পরি একা হয়ে যাবে। হঠাৎই চম্পা ছুটে আসে এবং ঝাপটে ধরে সায়েরকে। আকস্মিক ঘটনাতে সায়ের নিজেকে ছাড়ানোর বদলে চুপ করে দাঁড়িয়ে থাকে। চম্পা কাঁদতে কাঁদতে বলে, মাপ করো শেরান ভাই, আমি মার কথায় সব করছি। আমি তো ইচ্ছা কইরা কিছু করি নাই। আমি তো তোমারে চাই, এমনি ছাইরা দিও না। আমি বিয়া করতে চাই না, মইরা যামু আমি। হাতে টান লাগতেই ঘাড় ফিরিয়ে তাকায় সে। পরি এক ঝটকায় চম্পাকে সায়েরের থেকে ছাড়িয়ে আনে। ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, তোমার মুখটা আমি দেখতে চাই না চম্পা। আমার স্বামীকে ছোঁয়ার সাহস দ্বিতীয়বার দেখিও না। আমি কিন্তু অত ভালো মেয়ে না যে বারবার তোমার অপরাধ ক্ষমা করে দেব। চম্পাকে কথা বলার সুযোগ না দিয়ে পরি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। সায়ের চুপ করে দাঁড়িয়ে রইল। সে চম্পাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার কথাটা পরিই বলে দিয়েছে। পরি যে একা কত লড়াই করছে তা ধারণার বাইরে। চম্পার বিয়ে না হওয়া পর্যন্ত সায়ের আর বাড়িতে আসলো না। তবে বিকেলে একটা চিঠি এসেছে সায়েরের নামে। চামেলি খামটা এসে পরীকে দিয়ে যায়। চিঠিটা উলটপালট করে দেখে পরি। চিঠির উপরে দেওয়া ঠিকানা দেখে সে নূরনগর থেকে এসেছে চিঠিটা। পরি একবার ভাবলো খুলে দেখবে। যেহেতু চিঠিটা সায়েরের নামে, তাই অন্যের চিঠি খোলা ঠিক নয় ভেবে পরি খুলল না। রাতে সায়ের ফিরতেই চিঠিটা দিল পরি এবং বলল, নূরনগর থেকে আপনাকে কে চিঠি পাঠিয়েছে, নামটা লিখে নিই, খুলে দেখুন তো। সায়ের চিঠিটা হাতে নিয়ে আবার রেখে দিল। বলল, এখন পড়তে ইচ্ছে করছে না, পরে পড়ব। পরি ভাবলো সায়ের ক্লান্ত, তাই চিঠির আগের স্থানে রেখে দিল। তবে সায়েরকে বিচলিত দেখাচ্ছে খুব। কোনো ঝামেলা হয়েছে? রাতে তেমন ঘুম হলো না পরির। ভয়ানক একটা স্বপ্ন দেখে জেগে উঠল সে। গ্লাসের সবটুকু পানি খেয়ে
ক্ষান্ত হলো পরি। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে শায়েরের দিকে তাকালো। একটু আগেই সে স্বপ্নে দেখেছে কয়েকজন কালো মুখোশধারী লোক তার কাছ থেকে শায়েরকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর ওর হাত পা বেঁধে রেখেছে, একজন হাতে করে ধারালো অস্ত্র নিয়ে এসেছে। যেই না শায়েরের গলায় বসাতে যাবে ঠিক তখনই ঘুম ভাঙে পরির। সে ঘামছে খুব, এমন বাজে স্বপ্ন সে কখনোই দেখেনি। শায়ের যাতে টের না পায় তাই সে আবার শুয়ে পড়ে। শক্ত করে শায়েরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনাকে কখনোই হারাতে দেব না। আমাকে বিলীন করে হলেও আপনার অস্তিত্ব আমি টিকিয়ে রাখবো। সে রাতখানা আর ঘুমোতে পারল না পরি। শায়েরকে জড়িয়ে ধরেই শুয়ে রইল। ভোরবেলাতে ঘুমালো পরি। ততক্ষণে শায়ের উঠে পড়েছে। পরীকে ঘুমাতে দেখে সে আর ডাকলো না। ফুপুকেও ডাকতে মানা করে দিল। পরি ঘুম থেকে উঠে শায়েরকে পেল না। সে বুঝলো তার স্বামী নিজ কাজে চলে গেছে। শায়েরের জন্য পরি প্রায় রাতই নির্ঘুমে কাটে। তার কারণ পরির বিষণ্ণতা। পরি আজও তার মাতৃত্ব নিয়ে মন খারাপ করে। রাতে ঘুম হয় না তার, এজন্য প্রায়শই দেরিতে ঘুম ভাঙে পরির। তাই শায়ের ওকে বিরক্ত করে না। রাতের স্বপ্নটা পরীকে বেশ ভাবায়, কিন্তু পর মুহূর্তে যখন শায়েরের সান্নিধ্য পায় তখন সব ভুলে যায়। পরি শায়েরকে চিঠির কথা জিজ্ঞেস করতে সে বলে নূরনগরে ওর একজন বন্ধু আছে। ওর মা অসুস্থ, তাই টাকা চেয়ে চিঠি লিখেছে। সেজন্য শায়েরকে টাকা নিয়ে নূরনগরে যেতে হবে। পরি বলে সেও যাবে, কিন্তু শায়ের রাজি হয় না। তার আড়তে কাজ আছে, তাই সে একদিনে ছুটি নিয়ে সেখানে গিয়ে টাকা দিয়ে আবার চলে আসবে এবং পরে বেশ কিছুদিন ছুটি নিয়ে পরীকে ওর গ্রামে বেড়াতে নিয়ে যাবে। পরি তাতেই রাজি হলো। তারপর কেটে গেল কয়েক মাস। শায়ের ছুটির জন্য চেষ্টা করেও ইলিয়াসের থেকে ছুটি পেল না। পরি নিজেও অপেক্ষা করে ছুটির জন্য। ঈদ ছাড়া শায়ের বোধ হয় আর ছুটি পাবে না। তাই পরির অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এমনি একদিন দুপুরবেলা শায়ের দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছে। পরি উঠোনের কোণে বসেছিল। হঠাৎই সে থমকে গেল পরিচিত একটা মুখ দেখে। জুম্মান বলে সে দৌড়ে গেল তার কাছে। খুশি হয়ে বলে, জুম্মান কেমন আছিস? আমি খুব খুশি হয়েছি তোকে দেখে। জুম্মানের হাবভাব দেখে পরির ভালো লাগলো না। কেমন ফ্যাকাশে হয়ে আছে মুখটা। পরি জিজ্ঞেস করলো, কি হয়েছে জুম্মান? সব ঠিকঠাক আছে তো? বাড়ির সবাই ভালো আছে? থমথমে গলায় জুম্মান বলে, বড় আম্মার অসুখ করছে আপা, ডাক্তার কইছে বাঁচবো না। তোমারে নিয়ে যাইতে কইছে, তুমি যাইবা না? পরি মুহূর্তের মধ্যেই চুপ হয়ে গেল। অবিশ্বাস্য লাগলো জুম্মানের কথাগুলো। তবে পর মুহূর্তে মায়ের জন্য মনটা কেঁদে উঠল পরির। চোখ থেকেও নোনা জল গড়িয়ে পড়ল। সে বলল, কি হয়েছে আম্মার? তুই এসব কি বলিস জুম্মান? তোমারই দেখতে চাইছে আম্মা, আহো আমার লগে। তুই একা এসেছিস? না আব্বা গাড়ি আর লোক পাঠাইছে, তুমি আহো তাড়াতাড়ি। আমি যাব জুম্মান, কিন্তু উনি আসুক একসাথে যাব। শায়ের ভাই পরে যাইব নে, তুমি আগে আহো। বড় আম্মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। মরার আগে তোমাকে দেখতে চায়। মায়ের মরার কথা শুনে পাগল প্রায় পড়ি। তাছাড়া রাত ছাড়া শায়ের ফিরবে না। কাকে দিয়ে শায়েরকে খবর পাঠাবে তাও মাথায় আসছে না পরির। তাই সে খুশিনাকে সবটা খুলে বলে। ফুপু পরীকে আশ্বস্ত করে। সে পরীকে জুম্মানের সাথে যেতে বলে। শায়ের আসলে সে নিজ দায়িত্বে শায়েরকে নূরনগর পাঠিয়ে দেবে। পরি কিছু না ভেবে জুম্মানের সাথে নূরনগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল পরি। বারবার আল্লাহর কাছে মায়ের জন্য সময় ভিক্ষা চাইতে লাগলো। পরি যা অবধি যেন মালা বেঁচে থাকে। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে পরি পৌঁছালো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। বৈঠক পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই কুসুমের মুখোমুখি হলো সে। পরীকে দেখা মাত্রই কুসুমের হাতের থালা বাসন ঝমঝম শব্দে মেঝেতে পড়ে গেল। চোখের কোণে জল দেখা দিল তার। কুসুম দৌড়ে পরীর কাছে এসে বলল, পরি আপা, আপনি এইখানে কেন আইছেন? পরি জবাব না দিয়ে বিচলিত হয়ে মালার ঘরের দিকে এগোলো। কুসুম ওর হাত টেনে ধরে বলে, আপনি চইলা যান আপা, বাড়িতে হন কেউ নাই। আপনি পলাইয়া যান তাড়াতাড়ি। পরি অবাক হলো কুসুমের কথা শুনে। বলল, কি যাতা বলছিস কুসুম? আম্মা অসুস্থ, আমি দেখতে আসছি। আম্মা কোথায়? আম্মা, আম্মা। জোর গলায় পরি মালাকে ডাকতে লাগলো। রূপালী ঘর থেকে ছুটে এলো। পরীকে দেখে সে পরীর হাত চেপে ধরে বলল, পরি তুই এখানে এসেছিস কেন? তোমরা এমন করছো কেন আপা? আমি এসেছি তো কি হয়েছে? আম্মা অসুস্থ, আমি আম্মাকে দেখতে এসেছি। রূপালী ধমকে বলল, কে তোকে বলেছে আম্মা অসুস্থ? জুম্মান গিয়েই তো আমাকে বলল। তারপর আমি জুম্মানের সাথে চলে এলাম। রূপালী ভয় পেয়ে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ওর। সে বলল, তার মানে শায়ের তোর সাথে আসেনি? একা কোনো এসেছিস তুই? এখন কি হবে? রূপালী ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ভয়ে রীতিমতো কাঁপছে সে। এমন সময় মালাকেও দেখা গেল। সে পরীর গলার আওয়াজ পেয়ে এসেছে। মালাকে দেখে পরী দ্রুত পদে তার কাছে গেল। মালার দুই বাহু ধরে মালাকে দেখতে দেখতে বলল, আম্মা আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? রূপালীর মতো মালাও কাঁদছে। সে পরীকে বলল, তুই এখান থেকে চইলা যা পরী, ওরা আহার আগে তাড়াতাড়ি যা। পরী আর পারছে না, সবাই কেন ওকে চলে যেতে বলছে।
মালাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তাহলে জুম্মান কেন ওকে মিথ্যা বলে আনলো? পরি চিৎকার করে বলল, তোমরা সত্যিটা বলবে, কি হয়েছে? আম্মা যখন সুস্থ, তাহলে জুম্মান মিথ্যা বলে আমাকে আনলো কেন? আর এখন আমাকে পালাতে বলছো কেন? এই বাড়িতে হচ্ছে কি? রূপালী পরীর হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, পরে শুনিস ওসব কথা, আগে নিজের জীবন বাঁচা। তুই এক কাজ কর, ছাদে গিয়ে যেভাবে আগে বাড়ির বাইরে যেতিস সেভাবেই চলে যা, বাইরে এখন অনেক কড়া পাহারা। রূপালীর পরীর হাত টানতে লাগলো, কিন্তু পরী এক পাও নড়ল না। সে আজকে সব জেনেই ছাড়বে। সে বলে উঠল, আমি যাব না আপা, আগে তোমরা আমাকে সব বলো, না হলে আমি কোথাও যাব না। বেশি কথা না বলে নিজের ঘরে যাও পরী। আফতাবের কণ্ঠস্বর শুনে পিলে চমকে গেল সবার। শুধুমাত্র পরী স্থির দাঁড়িয়ে রইল। কুসুম থালা বাসন উঠিয়ে চলে গেল। মালার রূপালী আগের ন্যায় দাঁড়িয়ে রইল। পরী আফতাবের নিকটে গিয়ে বলে, আমাকে বলুন কি হয়েছে? আমার তো সুস্থ আছে, তাহলে জুম্মান মিথ্যা বলল কেন? সব সত্যি আমি জানতে চাই। তোমাকে সব বলা হবে এবং আজ রাতেই সব জানতে পারবে তুমি। সব জানতে হলে এখন ঘরে যাও। পরী নিজ ঘরে গেল না। আজ তার সব প্রশ্নের জবাব চাই। তাই সে কড়া গলায় বলল, আমি কোথাও যাব না, আমাকে বলুন কি হয়েছে। আফতাব এগিয়ে গেল মালার দিকে, এক হাতে গলা চেপে ধরে মালার বলে, মেয়েকে থামা। শেষ সময়ে ওর এত কথা সহ্য হচ্ছে না। পরী বিস্মিত নয়নে তাকালো নিজের জন্মদাতার দিকে। এ কোন রূপ দেখাচ্ছে আফতাব? রূপালী দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁদতেছে। মালার শ্বাস আটকে আসছে। পরীর এতক্ষণ হুঁশ ফিরল। সে দৌড়ে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল আফতাবকে। সিটকে দূরে সরে যায় আফতাব। মালাকে বুকে জড়িয়ে ধরে বলে, আম্মা আপনি ঠিক আছেন তো? মালা ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নাড়ল। পরী আফতাবের দিকে তাকিয়ে বলে, আপনার হয়েছে কি আব্বা? আমার গায়ে হাত তুলছেন কেন? আফতাব কথা বলে না। পরীর সাথে এখন তিনি পেরে উঠবেন না, তাই তিনি আন্দর ত্যাগ করলেন। আফতাব যেতেই রূপালী মালার কাছে এসে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোন অভিশাপ লাগলো আম্মা? আমাদের জীবনটা এমন কেন হলো? সত্যিগুলো চোখের আড়ালে থাকলে কি বা হতো আম্মা? রূপালী কাঁদছে আর পরী দেখছে। সে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে, তাই অবুঝ নয়নে মা আর বোনকে দেখছে সে। রূপালী হঠাৎ কান্নার বেগ কমিয়ে পরীকে বলে, তুই না প্রশ্ন করেছিলি কি হয়েছে? সবচেয়ে সত্যি কথাটা আজ তোকে বলবো। পরীর চাহনিতে রূপালীর চোখের পানি মুছল, তারপর বলল, যে সুখান পাগলকে তুই চিনিস, সে আর কেউ নয়, সে হচ্ছে রাখাল। পরী আমাদের সোনা আপার রাখাল। মালাকে আলতো করে ধরে বসেছিল পরী। রূপালীর কথা শুনে শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল। সোনা আপা রাখালের সাথে পালাতে পারেনি পরী, আর না পেরেছে সংসার করতে। সোনা আপা তো রাস্তার ধারের কদম গাছের নিচে ঘুমিয়ে আছে পরী। আপার রাখাল ওকে এখনও পাহারা দিচ্ছে। আব্বা তার নিজের হাতে তার মেয়ের ভালোবাসা আর মেয়েকে কবর দিয়েছে। কথা বলার শক্তি পরী হারিয়ে ফেলেছে। ওর জানা মতে সোনালী রাখালের সাথে দূর অজানায় চলে গেছে, কিন্তু সোনালীর গল্পটা যে এখনও নূরনগরে রয়ে গেছে তা আজ জানতে পারল পরী। বারবার ওর চোখের সামনে সোনালীর হাসি মুখটা ভেসে উঠল। পরী সবচাইতে বেশি ভালোবেসেছিল সোনালীকে, তাই ওর মৃত্যুর খবরটা আঘাত হানছে পরীর বুকে। সে অস্পষ্ট স্বরে বলে উঠল, ওই কবরটা সোনা আপার আর সুখানি রাখাল। রূপালী পরীর কথাটা শুনে মালাকে জড়িয়ে ধরে। মালাও একসাথে দুই মেয়েকে জড়িয়ে ধরে, তবে কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। সন্ধ্যা নেমে এসেছে তখনই অন্দরে 6-7 জনের মতো পুরুষ প্রবেশ করলো। তাদের মধ্যে আফতাব ও আখির আছে। আফতাবকে দেখে মালা পরীকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, দোহাই লাগে আপনার, আমার পরীরে সাইরা দেন, ও আপনার কোনো ক্ষতি করব না। ওরে আমি শায়েরের কাছে পাঠাইয়া দিমু, ও কোনো দিন এই গ্রামে আসবো না। তোর মেয়েকে ছেড়ে দেই আর ও আমাদেরকে শেষ করুক, আমি কি আর ভুল করি? আফতাব হুকুম করলো পরীকে দড়ি দিয়ে বাঁধতে। পরী শুধু হতবিহ্বল হয়ে সব দেখতে লাগলো। ওর নিজেরই পিতা ওকে মারার জন্য লোক এনেছে, কিন্তু ওর অপরাধটা কি? মালা শক্ত করে পরীকে ধরে আফতাবের কাছে অনুরোধ করছে। রূপালী বাবার পা ধরে মাপ চাইছে বারবার। দুজন লোক এগিয়ে এসে মালার থেকে পরীকে ছাড়িয়ে নিল, তারপর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধলো। বাধা দিল না পরী। সে একবার মালাকে দেখেছে, আরেকবার রূপালীকে ও আফতাবকে। লোকটা টেনে তুলল পরীকে। পরী এবার বাধা দিলে বলল, আমাকে টেনে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। পরী মালার সামনে গিয়ে বলে, কাঁদবেন না আম্মা, জানি না কোন কারণে আপনার স্বামী আমাকে মারতে চাইছে।
আজ তো সব উত্তর আমি পেয়ে যাব। আমি আসি। যাওয়ার আগে পরি রূপালীকেও ওর মেকআপটা নামিয়ে দিতে বলে। রূপালী তাই করে এবং জড়িয়ে ধরে পরীকে। লোকগুলো সময় না দিয়ে পরীকে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি থেকে নামার সময় পরি বুঝতে পারে এটা ওদের বাগান বাড়ি। বড় বড় পাঁচিল দেওয়া চারপাশে, বাইরেও কড়া পাহারা। ভেতরে সাধারণ কারো ঢোকা নিষেধ। পরি এও বুঝতে পারলো যে আজ এই বাড়ির ভেতর থেকে ওর জীবিত ফেরা অসম্ভব। ভারাক্রান্ত মন নিয়ে ভেতরে পা রাখে পরি। একটা ঘরে নিয়ে যাওয়া হলো পরীকে, তারপর একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। পরি চারদিকে চোখ বুলায়। ঘরটাতে একটা লম্বা টেবিল আর কয়েকটা চেয়ার ব্যতীত আর কিছুই নেই। নিশ্চুপ রইল পরি। লাঠির ঠকঠক শব্দে চোখ তুলে সামনে তাকালো পরি। নওশাদকে সামনে দেখে অবাক হলো না। সবচাইতে অবাক হওয়ার কথা হলো ওর বাবা ওকে মারতে চায়, সেখানে নওশাদ কি? নওশাদ চেয়ার টেনে পরির মুখোমুখি বসলো। লাঠিটা মেঝেতে রাখলো। তারপর পরীর দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, এখনও দেখছি মুখটা ঢেকে রেখেছ। রূপটা কি শুধু শায়েরকে দেখাবে? আমিও তো অপেক্ষা করছি। আমাকে একটু দেখাবে না? না থাক, একটু পর আমি এমনিতেই দেখতে পাবো। তোমার লাশটা তো আমাকেই কবর দিতে হবে। পরীকে চুপ থাকতে দেখে নওশাদ মাথা চুলকে বলল, সাহসী পরী, আজকে চুপ কেন? খুন করবে না? সুশীলকে তো এক নিমিষেই শেষ করে দিলে। সাহস আছে তোমার, কিন্তু তোমার বড় বোন সোনালির খুনিকে শাস্তি দেবে না? শুধু সোনালির খুনি কেন, পালক আর বিন্দুর খুনিকেও শাস্তি দেবে না? পরী সোজা হয়ে বসে বলে, পালক, ডাক্তার আপা পানিতে ডুবে মরেনি? ঘর কাঁপিয়ে হাসে নওশাদ, বলে, তুমি কি বোকা পরী? কিছুই দেখছি জানো না। ঠিক আছে, আমি সব বলছি। অন্তত মরার আগে তোমার সব জানার অধিকার আছে। পালকের কথা পরে বলি, আগে আসি বিন্দুর কথায়। বিন্দুর বিন্দুর মৃত্যুর রহস্য কিছুটা তো জানা তোমার। পরি বসা থেকে গর্জে উঠে বলে, কারা মেরেছে বিন্দুকে? কারা নয়, বলো কে মেরেছে? কে মেরেছে জানো? সম্পান মাঝি। মিথ্যা কথা। সম্পান মাঝি আমার বিন্দুকে ভালোবাসতো, সেজন্য সে আত্মহত্যা করেছে। এবার নওশাদ আরও হাসতে লাগলো যেন কোনো কৌতুক বলেছে পরি। হাসি থামিয়ে সে বলে, ও আচ্ছা, সম্পান আত্মহত্যা করেছে বুঝি? এই ছিল পরিজানের পর্ব 37 থেকে 39 পর্যন্ত সবগুলো একসাথে।